প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ত্বকের শুষ্কতা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শারমিন রেজা বুবলি 1985 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন ডার্মাটোলজি লন্ডন ও ফেলোশিপ ট্রেনিং ইন লেজার থাইল্যান্ড ও ইন্ডিয়া লাভ করেন। বর্তমানে তিনি ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকে শুভেচ্ছা। ত্বকের শুষ্ক ভাব বা ত্বকের শুষ্কতা সেটি বলতে আসলে কি বোঝায়? তো এই সময়টাতে আমরা যে রোগীগুলো খুব বেশি পেয়ে থাকি তার মধ্যে একটি সমস্যা হচ্ছে অতিরিক্ত ত্বকের শুষ্কতা বা ইকথায়োসিস। ইকথায়োসিস একটা রোগের নাম, যেখানে রোগীর হচ্ছে আপনার যে স্কিনটা থাকে সেই স্কিনে অতি তাড়াতাড়ি সেল টার্নওভার হয়, কিন্তু সেই পরিমাণে ঝরে যায় না। স্কিনটা অনেক শক্ত হয়ে যায়, ফেটে ফেটে যায় এবং কিছুটা চামড়া উঠে এবং সেখান থেকে রোগীর একটা কষ্টের তৈরি হয়। সেখানে আপনার ব্যথা থাকতে পারে, চুলকানি থাকতে পারে। এই রোগটাকে আমরা বলছি ইকথায়োসিস। এই রোগগুলোর অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে, যেমন সবচেয়ে কমন হচ্ছে ইকথায়োসিস ভালগারিস, যেটা সবার মধ্যেই আমরা পাই। এটা খুব বডিতে প্রকাশিত হয়। দেখা যায় যে আপনার পায়ের চামড়া বা হাতের চামড়াগুলো ফেটে ফেটে যাচ্ছে, রোগীর অনেক চুলকানি হচ্ছে, সে অনেকবার ময়শ্চারাইজার করার পরও তার আরাম লাগছে না। এই ধরনের রোগীরাই আমাদের কাছে আসেন। তখন আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই এবং তার যদি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা লাগে সেটা দেখার পরে আমরা এটা কনফার্ম করতে পারি যেটা আসলে কী টাইপের ইকথায়োসিস। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা জেনেটিক হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এটা অ্যাকোয়ার্ডও হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে আমরা এক্স লিঙ্কড ইকথায়োসিসও পেয়ে থাকি। সো এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। লক্ষণ উপসর্গের ব্যাপারটি যদি একটু আপনার কাছে জানতে পারি, একেবারে ত্বকের ধরনটি কেমন হয়ে থাকে? প্রথমে লক্ষণটি হবে যে উনি খুব শুষ্ক ফিল করবেন, খুব ড্রাই ফিল করবেন এবং ত্বকটা একটু গরম হয়ে যাবে, যেহেতু ত্বকের মধ্যে আর্দ্রতা থাকে না। সো ত্বকের যে টেম্পারেচার মেনটেনেন্স সেটা কমে যায়। সো রোগী সবসময় একটু হট ফিল করেন এবং অনেকের ইরিটেশন হয়, চুলকায়, লাল লাল হয় এবং যেটা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এখান থেকে চামড়া ফেটে রক্ত বের হতে পারে এবং ইনফেকশনও হতে পারে। রোগী রক্ত বের হওয়া পর্যন্ত বা ইনফেকশন হওয়ার আগ পর্যন্ত দেখা যায় স্বভাবত ডক্টরের কাছে আসেন না। আর যখন ডক্টরের কাছে আসেন তখন দেখা যায় জিনিসটা সিভিয়ার হয়ে গেছে, তখন আমাদেরকে ইনফেকশনটা কমিয়ে তারপর এটার পরিপূর্ণ চিকিৎসা করতে হয়। শীতকাল একেবারে শুরুর দিক থেকেই কি আসলে ইকথায়োসিস সেটি শুরু হতে পারে কিনা? জি, এটা আরও আগে থেকেও শুরু হতে পারে, কিন্তু এটা শীতকালে এটাকে বাড়িয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি সে যেন শীতকাল আসার আগে থেকে এটার প্রোটেকশন নেয়, ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করবে, যে ময়শ্চারাইজারগুলোর মধ্যে আপনার স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এবং হচ্ছে ইউরিয়া ক্রিম, গ্লিসারিন, ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি এগুলো থাকবে, যেটাকে হাইড্রেশন করবে, স্কিনটাকে প্রোটেক্ট করবে এবং সাথে হচ্ছে সে মাইল্ড সোপ ইউজ করবে, কুসুম গরম পানি ব্যবহার করবে এই শীতের মধ্যে, কারণ বেশি গরম পানিও কিন্তু আপনার স্কিনটাকে ডিহাইড্রেট করে দেয়, শুষ্ক করে দেয়। সো সেই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই তার পার্সোনাল কেয়ারটা খুব কেয়ারফুলি নিতে হবে এবং এটি একটি দীর্ঘমেয়াদী রোগ, যেটা আপনি পরিপূর্ণভাবে সফলভাবে ঠিক করতে পারবেন না, বাট যদি আপনি এটাকে মেনটেন করেন তাহলে বেশ কিছুদিন পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? আসলে যখনই তারা দেখবে যে তাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে, কোনো ময়শ্চারাইজারে তারা আরাম পাচ্ছে না, তখনই আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বাট তারপরও যদি তারা না নেয় তখন দেখা যায় এটা কিন্তু বেড়ে যেতে পারে, ইনফেকশন পর্যন্ত চলে যেতে পারে। সেই ক্ষেত্রে ইনফেকশন হয়ে গেলে কিন্তু আমাদের তখন আবার সিস্টেমিক ড্রাগসে চলে যেতে হয় ইনফেকশন কমানোর জন্য। তো তার আগে আসলে পেশেন্টকে কিন্তু আমরা অনেকখানি হেল্প করতে পারি। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা এই বিষয়টি ডায়াগনোসিস? জি, অবশ্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, কারণ এই ডিজিজগুলো যেটা আমি আগেই বললাম এটা কিন্তু একটা জন্মগত রোগ বা কনজেনিটাল ডিজিজ হতে পারে। সো কনজেনিটাল ডিজিজ যদি থেকে থাকে তাহলে এটা ফ্যামিলি হিস্ট্রিতে পাবো আমরা এবং এটাকে পরিপূর্ণভাবে পরীক্ষা করবার পরে আমরা জানতে পারবো যে এটা আসলে কনজেনিটাল না অ্যাকোয়ার্ড। সো এই ডিফারেন্সিয়েশনটা খুব দরকার হয় পেশেন্টের জন্য, কারণ তার হচ্ছে প্রপার কাউন্সিলিং লাগে এবং সে যদি এই রোগটি সম্পর্কে জেনে যায় তাহলে কিন্তু সে তার লাইফ লং এই রোগটি সম্পর্কে কেয়ারফুল থাকবে এবং এটার প্রতি
যত্নশীল হবে। সো অবশ্যই পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত না থাকলেও যাদের কিডনি রোগী বা ধরেন অনেকদিন ধরে কেমোথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে, ক্যান্সার পেশেন্ট, HIV পেশেন্ট, তাদেরও কিন্তু এটা ডেভেলপ হতে পারে। সো এই ধরনের সমস্যা যখনই আপনি ফেস করবেন, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কোনো ময়শ্চারাইজেশনে আপনি আরাম পাচ্ছেন না, স্কিন ফেটে যাচ্ছে, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। চিকিৎসকের কাছে যাবার পর কাউন্সেলিং এর বিষয়টি আপনারা কিভাবে করে থাকেন? প্রত্যেকটি পেশেন্টকেই আমরা কাউন্সেলিং করবার চেষ্টা করি, কারণ কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা দীর্ঘমেয়াদী হয়, যেটা দীর্ঘমেয়াদী সেটার জন্য কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন পেশেন্টকে এডুকেট করবেন তখন কিন্তু সে ডিজিজ সম্পর্কে বেশি বেশি জানবে এবং এটাকে কিন্তু সে নিজে মেনটেন করতে পারবে। সো দীর্ঘমেয়াদী যে কোনো রোগের জন্য কিন্তু আমরা পেশেন্টকে একটুখানি ইনফরমেশন দিই, তাকে কাউন্সেলিং করি যে এটা কীভাবে সে মেনটেন করবেন। একেবারে জন্মগত যাদের এই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? একদম জন্মগত বাচ্চাদেরকে আমরা খুব বেশি পাই, যেটাকে আমরা কলাডিয়ান বেবি বলি। এই বেবিদের ক্ষেত্রে আসলে আমাদের খুব কশাস হতে হয়, তাদের ইমিউনিটি একদমই কম থাকে এবং তাদের স্কিনের অনেক রকম প্রবলেম হয়। এটা আসলে একটু টাফ হয় আমাদের জন্য কিন্তু ওই চিকিৎসা করা। তারপরেও অনেককে চিকিৎসা করে আমরা কিন্তু সুস্থ করতে পারি। বাট বাচ্চাদের ক্ষেত্রে অনেক রকম ভিটামিনস দেওয়া যেতে পারে, এছাড়া কিছু ইমোলিয়েন্ট ক্রিম আমরা ইউজ করতে পারি, লোশনস ইউজ করতে পারি এবং তাদের কিছু ভিটামিনস অ্যান্ড মিনারেলসের মাধ্যমে কিন্তু এটা অনেকখানি আমরা ইমপ্রুভ করতে পারি। চিকিৎসা পদ্ধতি বড়দের ক্ষেত্রে কি কি রয়েছে? চিকিৎসা ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বললাম যে এটা আপনাকে হচ্ছে অবশ্যই ময়শ্চারাইজেশন করতে হবে। এছাড়া ময়শ্চারাইজেশন ছাড়াও আমরা কিছু স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এই ধরনের কিছু ক্রিম ইউজ করতে বলি, ইউরিয়া ক্রিম ইউজ করতে বলি, যেটা স্কিনটাকে প্রপার হাইড্রেশন দিবে। এবং অবশ্যই সানব্লক ব্যবহার করবে, ভিটামিন ডি খেতে পারে। কারো কারো ক্ষেত্রে আমরা টপিক্যাল রেটিনয়েড ক্রিম ইউজ করতে বলি, কারো কারো ক্ষেত্রে আবার ওরালও রাখতে পারে, কারণ যেহেতু এটাতে অনেক বেশি স্কিন জমে যায় সেটাকে এক্সফোলিয়েশন করবার জন্য আমাদের সিস্টেমে কিছু ড্রাগসেরও প্রয়োজন পড়ে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কতদিনের জন্য হয়ে থাকে? আসলে যেটা বললাম এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটার জন্য আসলে এই চিকিৎসাটাও দীর্ঘমেয়াদী করতে হয়। সো দীর্ঘমেয়াদী চিকিৎসা করলে পেশেন্ট একটা আরামদায়ক লাইফ লিড করতে পারে। ফলো আপের যে বিষয়টি রয়েছে সেটি কিভাবে নিশ্চিত করে থাকেন? আসলে পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন আমরা তাকে এটা ডিসক্রাইব করি, তাকে ওষুধ দিয়ে দেওয়া হয় এবং তাকে নিয়মিত রেগুলার ফলো আপ করা হয়। আমরা মান্থলি বা 2 মাস পর পর তাকে ফলো আপ করি। যখন রোগী কিছুটা ভালো হয়ে যায় তখন কিন্তু ফলো আপের পরিমাণটা একটু দীর্ঘায়িত হয় এবং যখনই সে শুষ্কতা অনুভব করবে বা বেড়ে যাবে তখনই আবার আমাদের কাছে যোগাযোগ করতে বলি। আরো কিছু কি রোগ রয়েছে কিনা ত্বকের শুষ্কতা, সেই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানবো। জি, ত্বকের শুষ্কতায় আমরা আরেকটা রোগ খুব বেশি পাই, যেটাকে আমরা বলছি কেরাটোডার্মা। কেরাটোডার্মা এই ইকথায়োসিসের মতনই, বাট এটা মেইনলি আমরা পাই হাতের তালু এবং পায়ের তালুতে। এখানে কি হচ্ছে, এখানেও আমার স্কিনটা অনেক বেশি থিক হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, আমাদের ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে শক্ত হয়ে যাচ্ছে। সো দেখা যাচ্ছে পেশেন্ট যে কাজ করবে বা চলাফেরা করবে সেখানে তার কিছুটা হলো কষ্ট হয় এবং সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আঙ্গুলের মাথাগুলো ফেটে যায় এবং রক্ত বের হয়, তখন সে খুব কষ্ট পায়, কারণ সে খেতে পারে না, সে ধরতে পারে না, তখন পেশেন্ট আমাদের কাছে আসে। সো কেরাটোডার্মাও একটা কমন জিনিস যেটা আমরা এই শীতকালে খুব বেশি পাই। কেরাটোডার্মা কেন হয়ে থাকে? কেরাটোডার্মা হচ্ছে যখন আমাদের স্কিনের একটা সাইকেল আছে যে আমাদের এতদিন পর পর স্কিনটা রিনিউল হয়, কিন্তু কেরাটোডার্মার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আপনার স্কিনে বেশি বেশি করে সেল জমা হচ্ছে কিন্তু সেইভাবে এক্সফোলিয়েশন হচ্ছে না। এটা জন্মগত হতে পারে, এটা অ্যাকোয়ার্ডও হতে পারে। জন্মগত হিস্ট্রি অবশ্যই ফ্যামিলিতে কারো না কারো প্রেজেন্ট থাকবে, বাবা অথবা মায়ের ক্ষেত্রে। আর যদি অ্যাকোয়ার্ড হয় তাহলে কিছু ডিজিজ রিলেটেড থাকবে, যেমন সোরিয়াসিস হতে পারে, আপনার হলো এক্সিমা থেকে হতে পারে, ডার্মাটাইটিস থেকে হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে বা কিছু ড্রাগস থেকেও হতে পারে। কেরাটোডার্মা এটি নিয়ে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? কেরাটোডার্মা নিয়ে যখনই পেশেন্ট আনকমফোর্টেবল ফিল করবেন, যে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে, শক্ত হয়ে যাচ্ছে পায়ের চামড়া, অনেক সময় গোলাপি বা বাদামি রং ধারণ করছে, অথবা পায়ের চামড়াটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে বা হাতের চামড়াটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তার আগেই সে আমাদের সাথে যোগাযোগ করা উচিত, কারণ রক্ত বের হলে বা ফেটে গেলে সেখানে ইনফেকশনের চান্সটা খুব বেশি থাকে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে থাকে? আসলে কেরাটোডার্মার জন্য আমরা তেমন খুব বেশি একটা পরীক্ষা নিরীক্ষা করি না, কারণ কিছু জন্মগত যদি আমার কাছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে সেক্ষেত্রেই আমরা যেটা বের করি, যেটা আসলে জিনগত কিনা। আর এমনি যদি অ্যাকোয়ার্ড হয় তাহলে আমরা কিন্তু এটাকে হিস্ট্রির মাধ্যমে বের করতে পারি। আর যদিও কোনো রকম ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট করতে পারি। কেরাটোডার্মা এটি আসলে কতদিনের জন্য হয়ে থাকে কিংবা সেই সময়টি হতে কতদিন সময় লাগে? এটিও একটি দীর্ঘমেয়াদী, যাদের কেরাটোডার্মা হয়ে যায় তারা কিন্তু এটা অনেক লম্বা সময় পর্যন্ত ভোগেন। যখনই ঠান্ডা পড়ে তখন এটা বেড়ে যায়, আবার গরমকালে এটা একটু কমে আসে। এবং এ ধরনের পেশেন্টদেরকে আমরা বলি সবসময় হাতে ইমোলিয়েন্ট ইউজ করতে এবং খুব কম সাবান বা পানি ব্যবহার করতে, যেন হাতটা যেন খুব বেশি খসখসে হয়ে না যায়। এবং প্রলং টাইম দাঁড়িয়ে থাকতে মানা করি, নরম জুতা পরতে বলি, মোজা পরতে বলি এবং কারো কারো ক্ষেত্রে আমরা অনেক
রকমের মেডিসিনস ইউজ করতে বলি, যেটা দিয়ে সে হচ্ছে হাতের চামড়া এবং পায়ের চামড়াটাকে নরম করতে পারে। এই যে ঋতুভেদে কেরাটোডার্মার আসলে তারতম্য হচ্ছে, সে বিষয়টি কাউন্সেলিং কিভাবে করে থাকেন রোগীদের আপনারা? আসলে এই স্কিনের ডিজিজটা যেহেতু দীর্ঘায়িত হয় এবং পেশেন্টকে সবসময় এটাকে নিয়ে ফেস করতে হয়, তো প্রথমত আমরা তাকে এই রোগের সম্পর্কে জানাই যে রোগটি কেন হয়েছে এবং কিভাবে সে এটাকে মেনটেন করতে পারে, এবং তাকে সম্পূর্ণ কিছু শিখিয়ে দেওয়া হয় যে সে কিভাবে এটা থেকে যেন তার ক্ষতি না হয়, সেখান থেকে সে এটাকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারে। এবং পেশেন্ট যদি আমাদের নিয়মগুলো মেনে চলে তাহলে সে অনেকদিন পর্যন্ত ভালো থাকতে পারে। ত্বকের শুষ্কতার সেক্ষেত্রে আসলে কেরাটোডার্মার বিষয়টি আপনার কাছ থেকে আমরা জানছিলাম। কেরাটোডার্মার চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? আমাদের দেশে কেরাটোডার্মা চিকিৎসা পদ্ধতি প্রথমত হচ্ছে আপনি প্রেসক্রিপশন মেডিসিনস প্রেসক্রিপশনস আমরা করে দিই। সেখানে কিছু ক্রিম থাকে, যেমন হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। এই ক্রিমগুলো কি করে, আমার স্কিনের যে উপরের যে শক্ত আবরণ সেটাকে নরম করে দেয় এবং এক্সফোলিয়েট করে দেয়, তাতে পেশেন্টের কিছুটা আরাম আসে। সাথে আমরা ইউরিয়া ক্রিম দিই, অনেক সময় আমরা মাইল্ড স্টেরয়েড ক্রিম ইউজ করতে বলি এবং রাত্রেবেলা দিতে বলি, এবং অক্লুশন থেরাপি ইউজ করতে বলি যাতে স্কিনটা যেন হাইড্রেটেড থাকে। আর যাদের এটা দীর্ঘায়িত হয়ে যায় তখন সেই ক্ষেত্রে তাদেরকে আমরা হচ্ছে কিছু গাইডলাইন দিয়ে দিই, কিছু ভিটামিনস খেতে দিই যেন স্কিনে সে আরাম পায়, এবং আমরা অনেক সময় ভিটামিন ডি, ওমেগা, ভিটামিন ই এগুলো সাজেস্ট করে থাকি যেন তার স্কিনের সেরামাইড বা হাইড্রেশনটা প্রপারলি পায়। এই ওষুধগুলো আসলে কতদিনের জন্য আপনারা দিয়ে থাকেন? এগুলো আসলে পেশেন্টের গিয়ে প্রবলেমের উপর ডিপেন্ড করছে, যে যদি সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে একটু দীর্ঘায়িত সময়ের জন্য প্রেসক্রাইব করি, আর যদি সেটা আমাদের কাছে আসার আগে অনেকটা কম থাকে তাহলেও কিন্তু আমরা খুব বেশি সময়টাকে কন্টিনিউ করি না। পরবর্তীতে ফলো আপনি কিভাবে করে থাকেন? পেশেন্টকে বলা থাকে যখনই আপনার আনকমফোর্টেবল ফিলিংসটা বেড়ে যাবে বা আপনার মনে হবে যে আপনি আর কোনো কিছু ধরতে পারছেন না বা কষ্ট হচ্ছে, তখনই আপনি যোগাযোগ করবেন। এই যে ত্বকের শুষ্কতা হচ্ছে, সেক্ষেত্রে আসলে বিভিন্ন কিছু নানা চটকদার বিজ্ঞাপন দেখে আসলে দর্শকরা ব্যবহার করে থাকেন, সেগুলো আসলে যৌক্তিক কিনা? আসলে এখন তো বিজ্ঞাপনের যুগ, অনেক কিছুই মার্কেটিংয়ের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু আমি বলবো যদি আপনার এই ধরনের দীর্ঘায়িত কোনো রোগ থাকে বা ছোটোবেলা থেকে আপনি ভুগছেন, এই ধরনের ডিজিজগুলোর জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করবেন, তাতে আপনার ক্ষতিগ্রস্ত হবার চাইতে আপনি বেশি সাফল্য পাবেন। কিন্তু আপনি যদি বিজ্ঞাপন দেখে ওষুধ ইউজ করেন সেটাতে কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার বেশি সম্ভাবনা থাকে। শীতকালে ত্বক শুষ্ক হয়ে গেলে কি করণীয়? শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে বাতাসের আর্দ্রতা কম, আমরা অনেক গরম কাপড় পরি, সেখান থেকে আমাদের স্কিনে হাইড্রেশন হয় না, শীতকালে পানির চাহিদা কম থাকে, আমরা খুব কম পানি খাই। সো আমাদেরকে অবশ্যই ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যেই ময়শ্চারাইজারটা আপনার অয়েল বেসড হবে। আপনি ইমোলিয়ান ইউরিয়া বেসড ক্রিম ইউজ করতে পারেন। এছাড়া হলো গিয়ে আমরা বলি মাইল্ড সোপ ইউজ করতে, যেটা আপনার স্কিনটাকে শুষ্ক করবে না। প্লাস হচ্ছে কুসুম গরম পানি ব্যবহার করবেন। অনেকেই আছে অনেক লম্বা সময় ধরে গরম পানি দিয়ে গোসল করে, সেটা কিন্তু শরীরকে আরো বেশি শুষ্ক করে দেয়। ত্বকের শুষ্কতার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের শুষ্কতা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন? সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। ভিটামিন এ আছে সাধারণত গাজর, মিষ্টি কুমড়া এবং পালং শাক, এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ, যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে। এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার, বিভিন্ন বীজযুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, বিশেষ করে কাঠবাদাম। WHO কাঠবাদামকে বিশ্বের 1 নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে। কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট, যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে। বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে। এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে, তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন। এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন, যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়।
তো আমার কথা শুনতে অবাক লাগলো, এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাওয়ার। আমরা যেহেতু বাঙালি, এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী। আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার, বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন, পনির রাখতে পারেন, যেটা কিনা আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি, এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন। ত্বকের শুষ্কতার সাথে পানি খাওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা? মানবদেহের 70% হচ্ছে পানি। সো যদি আমাদের শরীরে পানি ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের ইন্টারনাল অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আর আমাদের সবচেয়ে বড় অর্গানটাই হচ্ছে স্কিন, এবং স্কিনের মেইন হাইড্রেশন পার্টটাই হচ্ছে পানি। সো আমরা যে শীতকাল আসলে আমাদের পানির চাহিদা কমে যায়, তাতে কিন্তু আমাদের হাইড্রেশন কমে যাওয়ার কারণে স্কিন অনেক শুষ্ক হয়ে যায়। সো যদিও আপনার পানি পিপাসা একটু কম লাগে, কিন্তু আপনি চেষ্টা করবেন 7 থেকে 8 গ্লাস পানি শীতকাল হলেও খেতে, তাহলে স্কিনের যে হাইড্রেশন সেটা প্রোটেক্ট থাকবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের শুষ্কতা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সামগ্রিকভাবে যে স্বাস্থ্য ব্যবস্থার যেই উন্নয়নটা কাঙ্ক্ষিত, একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যেরকম স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই, সেই তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তারই একটা অঙ্গ, ওই পিছিয়ে থাকার কারণেই, সিস্টেম না দাঁড়ানোর কারণে রোগী এবং চিকিৎসকের ভুল বুঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন এইটা চলছে। দেখেন, মানুষ যখন রোগে আক্রান্ত হয় কোনো না কোনো ফর্মে, সেটা মানসিক হোক, সেটা শারীরিক হোক, যে কোনো ফর্মে তার একটা রোগ, হয়তো রোগ মানেই হচ্ছে পেইন, মানে সে একটা ব্যথা অনুভব করছে। সে ব্যথা হতে পারে ফিজিক্যাল বা শারীরিক ব্যথা, সে ব্যথা হতে পারে মানসিক, এমনকি মেন্টাল ইরিটেশন বা অসন্তুষ্টি, ওইটাও একটা পেইনেরই একটা বা অসন্তুষ্টির একটা ফর্ম। যে কারণে সৌন্দর্য বৃদ্ধির জন্য তো চিকিৎসকের কাছে যায়। কেন যায়? কারণ সে উপলব্ধি করে যে আমি আরেকটু সুন্দর হলে ভালো হতো, বা আমার এই শেপটা আমার পছন্দ না, আরেকটু চেঞ্জ করতে চাই। সেটা তার একটা মেন্টাল ইরিটেশন তৈরি করে, তার মধ্যে আরও ভালো থাকার আকাঙ্ক্ষা তৈরি করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।